জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে অনেক আগেই, কিন্তু সেই আমলের জমিদার বাড়িতে এখনও মিশে আছে জমিদারি। বাড়ির আঙিনায় ছড়িয়ে ছিটিয়ে আছে অতীতের গল্পকথা। তেমনই এক জমিদার বাড়ি ভাওয়াল রাজবাড়ি। ভাওয়ালের রাজবাড়ি বিলুপ্ত হয়ে রয়ে গেছে সেই জমিদার বাড়িটি। গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। আপনারা ভিডিওতে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি দেখছেন। আয়তনের দিক থেকে তৎকালীন ঢাকার নওয়াব এস্টেটের পরেই ছিল এই জমিদার বাড়ির অবস্থান। এই রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাওয়াল রাজা সন্ন্যাসী রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যু ও 12 বছর পরে আবির্ভাবের কাহিনী। মৃত্যুর পর এক রাজা জীবিত হয়ে ফিরে আসার কাহিনী নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভাওয়ালগড়ের সুউচ্চ এই প্রাসাদ। বর্তমান জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত প্রাসাদটিতে রয়েছে বিশাল বারান্দা, নাট মন্দির, পদ্ম মন্দির ও তালকাঠের সিঁড়ি। ইতিহাস থেকে জানা যায় পূর্ব বাংলায় দ্বিতীয় বৃহত্তম জমিদার বাড়ি ছিল এই ভাওয়াল রাজবাড়ি। পরিধি এবং আয়ের দিক থেকে পূর্ব বাংলায় নওয়াব এস্টেটের পরেই ছিল এর অবস্থান। ভাওয়াল জমিদার বংশের পূর্বপুরুষগণ মুন্সিগঞ্জের অন্তর্গত বজ্রযোগিনী গ্রামের বাসিন্দা ছিলেন। তারা পুশিলাল বংশীয় শ্রোত্রিয় ব্রাহ্মণ। বংশের জনৈক বলরাম সপ্তদশ শতাব্দীর শেষার্ধে ভাওয়াল পরগনার জমিদার দৌলত গাজীর দেওয়ান হিসেবে কাজ করতেন। বলরাম এবং তার পুত্র শ্রীকৃষ্ণ তৎকালীন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খানের অত্যন্ত প্রিয়ভাজন হয়ে ওঠেন এবং কৌশলে গাজীদের বঞ্চিত করে জমিদারি হস্তগত করেন। রাজস্ব আদায়ের সুবিধার্থে মুর্শিদ কুলি খান বহু মুসলমান জমিদারকে বিতাড়িত করে হিন্দু জমিদার নিযুক্ত করেন। ভাওয়ালের গাজীগণ মুর্শিদ কুলি খানের এই নীতির কারণে জমিদারি সত্ত্ব হারান। 1704 সালে শ্রীকৃষ্ণকে ভাওয়ালের জমিদার হিসেবে প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে এই পরিবারটি 1951 সালে জমিদার প্রথা বিলুপ্ত না হওয়া পর্যন্ত ক্রমাগতভাবে এই জমিদারির অধিকারী ছিলেন। শিকারী বেশে রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তী সময়ে ভাওয়াল পরিবার বহু ছোটখাটো জমিদারি বা জমি ক্রয় করে একটি বিরাট জমিদারির মালিক হয়। 1851 সালে পরিবারটি নীলকর জেমস ওয়াইজের জমিদারি কিনে নেন। এর মাধ্যমে পরিবারটি সম্পূর্ণ ভাওয়াল পরগনার মালিক হয়ে যায়। ভাওয়াল রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা রাজেন্দ্র নারায়ণের দ্বিতীয় সন্তান রমেন্দ্র নারায়ণকে নিয়ে অবিশ্বাস্য এক কাহিনী প্রচলিত আছে। সেটি হলো 1901 সালে রাজেন্দ্র নারায়ণ, পরে তার দুই ভাই 1907 সালে মা রানী বিলাসমণির মৃত্যুর পর রাজা হন রমেন্দ্র নারায়ণ। একই বছর বিভাবতীকে বিয়ে করেন তিনি। 1909 সালে অসুস্থ হয়ে দার্জিলিংয়ে মারা যান রাজা রমেন্দ্র। তাকে শ্মশানে নেওয়ার পর হঠাৎ ঝড় উঠলে রানী বিভাবতী সহ সবাই মৃতদেহ সৎকার না করে চলে যায়। তখনই প্রশ্ন ওঠে বিভাবতীর প্রতিসেবা নিয়ে। এখানেই ঘটনার শেষ নয়। মৃত্যুর 12 বছর পর সন্ন্যাসী বেশে রাজা রমেন্দ্র নারায়ণ রায় ফিরে আসেন জয়দেবপুরে। আদালতেও প্রমাণিত হয় তিনি সেই রাজা রমেন্দ্র, কিন্তু রায়ের মাত্র 3 দিন পরেই মারা যান তিনি। আর এর মধ্য দিয়েই বিলুপ্তি ঘটে ভাওয়াল রাজবংশের। দেশের যে কোনো স্থান থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা হয়ে শিববাড়ি মোড়, ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে জমিদার বাড়ি যেতে হয়। রাজবাড়িতে ভ্রমণের জন্য নিজের কিংবা ভাড়া করা গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন। গাজীপুর চৌরাস্তা থেকে ডান দিকের রাস্তাটি গেছে জয়দেবপুর সদর বরাবর। জয়দেবপুর সদর রেল ক্রসিং পার হলে একটু সামনে এগিয়ে গেলেই রানী বিলাসমণি স্কুল। এই স্কুলের ঠিক
ঠিক বিপরীত পাশেই ভাওয়াল রাজবাড়িটি অবস্থিত। আপনারা ভিডিওতে ভাওয়াল রাজবংশের রাজবাড়িটি দেখছেন। ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে রয়েছে ভাওয়াল রাজ সন্ন্যাসেশ্বরী নামের একটি শ্মশান, যেখানে ভাওয়াল রাজ পরিবারের সদস্যদের শবদাহ করা হতো। এছাড়াও হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন ভাওয়াল জাতীয় উদ্যান, নুহাসপল্লী এবং বঙ্গবন্ধু সাফারি পার্কের মতো জায়গা থেকে। ঢাকা থেকে ভাওয়াল রাজবাড়ি সারাদিন ঘুরে সন্ধ্যার মধ্যেই আবার ঢাকায় ফিরে আসা যায়।